ভাবুন তো, এমন একটা সভ্যতার কথা যা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে রীতিমতো ফুলে ফেপে উঠেছিল। তাদের ছিল জমজমাট শহর, দারুণ সব ড্রেনেজ সিস্টেম আর বিশাল এক ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্ক। আর তারপর হুট করে ইতিহাস থেকে যেন পুরোপুরি মুছে গেল। তো চলুন আজ আমরা সেই রহস্যময় সিন্ধু সভ্যতার গভীরে ডুব দিই। তো এই পুরো আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব কিভাবে এই হারানো জগৎটাকে আবার খুঁজে পাওয়া গেল। তারপর তাদের অবিশ্বাস্য রকম অ্যাডভান্সড শহরগুলো দেখে একটু অবাক হব। এরপর তাদের পতন নিয়ে যে পুরানো গল্পগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করে দেখব আসল সত্যিটা কি। আর একদম শেষে তাদের ভাগ্যে আসলে কি ঘটেছিল সেই রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আর শুরুতেই সেই মূল প্রশ্নটা, যা আজও ঐতিহাসিকদের রীতিমতো ভাবিয়ে তোলে। এই কথাগুলো শুনলে মনে হয় যেন সময়ের গভীর থেকে কেউ ফিস ফিস করে কথা বলছে, তাই না? এটা আমাদের সামনে এমন একটা শক্তিশালী জাতির ছবি তুলে ধরে যাদের সব কীর্তি, সব উত্তরাধিকার এখন শুধু মাটির নিচে চাপা পড়ে আছে। আর এটাই তো সবচেয়ে বড় প্রশ্নটা। ৫০ লক্ষ মানুষের একটা গোটা সভ্যতা কিভাবে স্রেফ উধাও হয়ে যায়? মানে কোনো বড়সড় যুদ্ধ বা মহামারী তেমন কোনো প্রমাণই নেই। তাহলে এত বড়, এত উন্নত একটা সমাজ কিভাবে ইতিহাসের পাতা থেকে পুরোপুরি হারিয়ে গেল? রহস্যটা কিন্তু এখানেই শেষ না, বরং আরও জটিল হয়। যেমন ধরুন, আমরা আজও তাদের লেখা পড়তে পারিনি, তাদের স্ক্রিপ্টের পাঠোদ্ধারই করা যায়নি। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার কি জানেন? তাদের পরে যারা এসেছে, যেমন ধরুন বৈদিক যুগের মানুষ, তারা এদের কথা কোথাও একবারের জন্য উল্লেখ করেনি। ব্যাপারটা অনেকটা এরকম যেন এত বড় একটা সভ্যতার কোনোদিন কোনো অস্তিত্বই ছিল। প্রায় ১০০ বছর ধরে এই ধ্বংসাবশেষগুলো একটা রহস্য হয়েই ছিল। তারপর ভাবুন তো একবার, ১৯২৪ সাল জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকরা যখন ঘোষণা করলেন যে এটা ৫,০০০ বছরের পুরনো এক বিশাল সভ্যতা, তখন সারা বিশ্বে কী পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই একটা আবিষ্কার কিন্তু ইতিহাসের বই নতুন করে লিখতে বাধ্য করেছিল। আচ্ছা, এবার চলুন তাদের সেই সব অবিশ্বাস্য কীর্তিগুলো দেখি, যা সিন্ধু সভ্যতাকে তার সময়ের অন্যান্য বিখ্যাত সভ্যতা যেমন ধরুন মিশর বা মেসোপটেমিয়ার চেয়েও কয়েক ধাপ এগিয়ে রেখেছিল। দেখুন, সবচেয়ে বড় পার্থক্যটা ছিল আসলে তাদের মানসিকতায়। মানে একদিকে যখন অন্য সভ্যতাগুলো তাদের রাজা বা ফারাওদের জন্য বিশাল বিশাল পিরামিড আর সমাধি বানাচ্ছে, তখন সিন্ধু সভ্যতার মানুষজন মন দিয়েছিল সাধারণ মানুষের জন্য। তাদের ফোকাস ছিল পাবলিক ওয়ার্কস আর সবার জীবনযাত্রার মান উন্নত করা। তাদের শহরগুলো ছিল বলতে গেলে এক একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। একবার ভাবুন তো, চওড়া রাস্তাগুলো একদম নিখুঁত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরকে ক্রস করছে, ঠিক আজকের দিনের আধুনিক শহরের মতো। আর পুরো শহরটা খুব সুন্দর করে দুটো ভাগে ভাগ করা ছিল। একদিকে একটা উঁচু দুর্গ এলাকা আর অন্যদিকে সাধারণ মানুষের বসবাসের জন্য নিচু এলাকা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? তাদের বানানো প্রত্যেকটা ইট, প্রত্যেকটা ইটের সাইজের অনুপাত ছিল একদম নিখুঁত, 4:2:1। একবার ভেবে দেখুন, হাজার হাজার বর্গ মাইল জুড়ে ছড়িয়ে থাকা একটা সভ্যতার সব জায়গায় একই স্ট্যান্ডার্ডের ইট। এটা মেনটেন করার জন্য কী লেভেলের সমন্বয় আর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দরকার ছিল, ভাবা যায়? তাদের ইঞ্জিনিয়ারিং যে কতটা অসাধারণ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু লুকিয়ে আছে তাদের স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মধ্যে। আজ থেকে ৪,০০০ বছরেরও বেশি সময় আগে তাদের প্রায় প্রত্যেকটা বাড়িতে ছিল নিজস্ব বাথরুম আর টয়লেট, আর এই সবগুলো আবার একটা আন্ডারগ্রাউন্ড ঢাকা ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্টেড ছিল। এমনকি বলা হয় তারাই সম্ভবত বিশ্বের প্রথম ফ্লাশ টয়লেট তৈরি করেছিল। ভাবুন একবার, পরিষ্কার পরিচ্ছন্নতার এই পর্যায়ে পৌঁছতে ইউরোপের কিন্তু আরও কয়েক হাজার বছর সময় লেগে গিয়েছিল। কিন্তু দেখুন, একটা দারুণ সভ্যতা তো আর শুধু ভালো প্ল্যানিং দিয়ে চলে না, তাই না? এর জন্য দরকার একটা শক্তিশালী অর্থনীতি। চলুন এবার তাদের সেই অসাধারণ অর্থনৈতিক ব্যবস্থার দিকে একটু নজর দেওয়া যাক, যা পুরো সমাজটাকে টিকিয়ে রেখেছিল। ওরা কিন্তু কৃষিতে একটা বিপ্লব এনেছিল। পৃথিবীতে সম্ভবত তারাই প্রথম বছরে 2টো করে ফসল ফলাত। এর ফলে কি হলো?
প্রচুর পরিমাণে খাওয়ার উদ্বৃত্ত থাকত। আর এই বাড়তি খাবারের কারণেই সমাজে কারিগর, শিল্পী, বণিকের মতো স্পেশালাইজড পেশার জন্ম হলো। তাদের তৈরি জিনিসপত্র নিয়ে বাণিজ্য চলত, আর সেই বাণিজ্য নেটওয়ার্ক মধ্য এশিয়া থেকে সুদূর মেসোপটেমিয়া পর্যন্ত ছড়িয়েছিল। মেসোপটেমিয়ার যে পুরনো রেকর্ডগুলো পাওয়া গেছে, সেখানে সিন্ধু উপত্যকার মানুষদের মালুহা বলে ডাকা হতো। আর সম্পর্কটা এতটাই গভীর ছিল যে তাদের রেকর্ডে একজন মালুহান ভাষার অনুবাদক বা ট্রান্সলেটরের কথাও উল্লেখ আছে। মানে ভাবুন একবার, দুটো সভ্যতার মধ্যে যোগাযোগটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা তাদের দারুণ সব কীর্তি নিয়ে কথা বললাম। এবার সময় হয়েছে সিন্ধু সভ্যতাকে নিয়ে আমাদের মধ্যে প্রচলিত কিছু জনপ্রিয় কিন্তু সম্ভবত ভুল ধারণাকে একটু চ্যালেঞ্জ করার। সবচেয়ে বড় যে মিথটা চলে আসছে সেটা হলো আর্য আক্রমণের তত্ত্ব। মানে পুরনো গল্পটা ছিল যে বাইরে থেকে আর্যরা এসে আক্রমণ করে এই মহান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকের দিনের প্রত্নতত্ত্ব বা জেনেটিক্স কিন্তু একদম অন্য কথা বলছে। সত্যি বলতে এই আর্য আক্রমণের দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণই পাওয়া যায়নি। না কোনো বড়সড় যুদ্ধের চিহ্ন মিলেছে, না জনসংখ্যার মধ্যে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন দেখা গেছে। আচ্ছা, আরেকটা খুব জনপ্রিয় ধারণা আছে যে সিন্ধু সভ্যতা ছিল একটা একদম শান্তিপূর্ণ কোনো ভেদাভেদ ছাড়া একটা ইউটোপিয়ান সমাজ। কিন্তু প্রমাণগুলো কি সত্যি সেদিকে ইঙ্গিত করে? চলুন আরেকবার ভালো করে দেখা যাক। আসলে বাস্তবতাটা হয়তো এর চেয়ে অনেক বেশি জটিল ছিল। যেমন প্রত্নতাত্ত্বিকরা কিন্তু বেশ কিছু বড় বহুতল বিলাসবহুল বাড়ি খুঁজে পেয়েছেন। এটা থেকে কি মনে হয় সমাজে একটা স্তরভেদ বা ক্লাস ডিভিশন ছিল? আবার একদম প্রথম দিকের খনন কাজে কিন্তু ছুরি, কুঠান, বর্ষার মতো অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। আর শহরের চারপাশে যে বিশাল প্রায় 18 মিটার চওড়া দেয়াল আর ওয়াচ টাওয়ার ছিল, সেগুলো কি শুধু বন্যা আটকানোর জন্য, নাকি প্রতিরক্ষারও কোনো উদ্দেশ্য ছিল? তাহলে প্রশ্নটা হলো, যদি কোনো বড় আক্রমণ না হয়ে থাকে তাহলে কি হলো? এত বড় একটা সভ্যতা কিভাবে পতনের দিকে এগিয়ে গেল? আধুনিক গবেষণা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং উত্তরের দিকেই ইঙ্গিত করছে। দেখুন, এর পতন কিন্তু একদিনে কোনো ভয়ঙ্কর ঘটনায় হয়নি, বরং এটা ছিল একটা খুব ধীর, কষ্টকর প্রক্রিয়া, একটা ডমিনো এফেক্টের মতো। আসল কারণটা ছিল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। মৌসুমি বায়ু তার পথ বদলে ফেলে, এর ফলে সরস্বতীর মতো বিশাল নদীগুলো সব শুকিয়ে যেতে শুরু করে। ফলে চাষাবাদে ধস নামে, খাবারের অভাব দেখা দেয়। ওদিকে ট্রেড নেটওয়ার্কগুলো ভেঙে পড়ে। এক সময় সে জমজমাট শহরগুলো ধীরে ধীরে খালি হতে শুরু করে, আর মানুষ ছোট ছোট গ্রামে গিয়ে ছড়িয়ে পড়ে। তো শেষ পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সিন্ধু সভ্যতার গল্পটা আসলে পুরোপুরি হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা আসলে একটা রূপান্তরের গল্প। আসলে সিন্ধু সভ্যতার মানুষগুলো কিন্তু হারিয়ে যায়নি, তারা শুধু ছড়িয়ে পড়েছিল। আর তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি, তাদের প্রযুক্তি, এগুলো সবই পরের প্রজন্মগুলোর মধ্যে মিশে গিয়েছিল, হয়তো নতুন কোনো রূপে। যেমন তাদের চাষের কৌশল বা হাতের কাজের ছাপ কিন্তু এর পরের সংস্কৃতিগুলোর মধ্যেও স্পষ্টভাবে দেখা যায়। ইতিহাস কিন্তু আমাদের এটাই দেখায় যে সময়ের সাথে সাথে অনেক কিছুই বিস্মৃতির আড়ালে চলে যায়। ভাবুন তো, সম্রাট অশোকের মতো এত বড় একজন শাসককেও আমরা প্রায় 2000 বছরের জন্য ভুলে গিয়েছিলাম। তাহলে এটা ভাবা কি খুব ভুল হবে যে সিন্ধু সভ্যতার আরও অনেক কিছুই হয়তো আজও আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে, রূপান্তরিত হয়েছে, কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি? হয়তো আমরা এখনও সেগুলোকে ঠিকমতো চিনে উঠতে পারিনি।